একবার ভাবুন তো, রসায়নের এমন একটা সময়ের কথা যখন তার নিজের কোনো যৌক্তিক ভাষাই ছিল না, সবকিছুর নাম ছিল কেমন যেন রহস্যময়, গোলমেলে। আজকের আলোচনা ঠিক সেই যুগান্তকারী মুহূর্তটা নিয়ে, যখন রসায়ন পুরনো খোলস ছেড়ে কথা বলতে শিখল, নিজের জন্য একটা পদ্ধতিগত ভাষা খুঁজে পেল। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন একবার কি বিশাল তফাত। একদিকে সিডেটিভ সল্ট বা ফ্লাওয়ার্স অফ বেঞ্জামিনের মতো কাব্যিক কিন্তু একদমই অবৈজ্ঞানিক নাম, আর ঠিক তার পাশে দেখুন বোরাসিক অ্যাসিড বা বেনজোইক অ্যাসিডের মতো, কতটা পরিষ্কার, কতটা আধুনিক। এই যে নামের জট, এটাই ছিল তখনকার বিজ্ঞানীদের জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের সমাধান করতে গিয়েই কিন্তু রসায়নের একটা নতুন অধ্যায়ের শুরু হয়েছিল। তাহলে চলুন আজ এই যাত্রায় সামিল হওয়া যাক। আমরা দেখব কিভাবে প্রাচীন রসায়নের সেই বিশৃঙ্খল গোলকধাঁধার মতো জগৎ থেকে একটা নতুন, ছিমছাম, সুশৃঙ্খল পদ্ধতির জন্ম হল। আমাদের আলোচনার পথটা হবে এই রকম। তো এই বিপ্লবটা ঘটার আগে রসায়নের দুনিয়াটা ঠিক কেমন ছিল? বলতে গেলে পুরোটাই ছিল রহস্য আর বিশৃঙ্খলায় ভরা। কোনো পদার্থের নাম দেওয়া হতো হয়তো তার উৎস দেখে বা দেখতে কেমন তার উপর ভিত্তি করে। আবার কখনো কখনো অ্যালকেমির অদ্ভুত সব ধারণা থেকেও নাম আসত। মানে কোনো নির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি না, তার কোনো বালাই ছিল না। আর আমাদের মূল টেক্সটের এই কথাটা শুনলে তখনকার অবস্থাটা আরও ভালোভাবে বোঝা যায়। বলা হচ্ছে এই সংমিশ্রণগুলির বেশিরভাগই পুরানো রসায়নবিদদের কাছে পরিচিত ছিল না, বা তাদের কোনো নামকরণও করা হয়নি। ভাবা যায়, মানে রসায়নবিদরা যেন এক অজানা সমুদ্রে নৌকো ভাসিয়েছিলেন, যেখানে বেশিরভাগ দ্বীপেরই কোনো নাম নেই, কোনো পরিচয় নেই। এই অচেনা জগৎটাকে চেনার জন্য, বোঝার জন্য একটা নতুন ভাষার যে কতটা দরকার ছিল তা বলাই বাহুল্য। আর ঠিক এখানেই এলো সেই যুগান্তকারী সমাধানটা, একটা দারুণ আইডিয়া। কি সেই আইডিয়া? আইডিয়াটা হলো পদার্থের নাম হবে তার গঠন বা কম্পোজিশনের ওপর ভিত্তি করে। মানে নাম শুনলেই যেন তার ভেতরের পরিচয়টা বোঝা যায়। আর এই নতুন ভাষাই যেন পৃথিবীকে দেখার জন্য একটা নতুন চশমা হয়ে উঠল। এই নতুন পদ্ধতির শক্তিটা ছিল এর সরল যুক্তির মধ্যে। ব্যাপারটা অনেকটা একটা রেসিপির মতো। দেখুন, প্রথম ধাপে মূল উপাদান অর্থাৎ র্যাডিক্যাল শনাক্ত করা হচ্ছে। দ্বিতীয় ধাপে তার সাথে যোগ হচ্ছে অ্যাসিডিফাইং প্রিন্সিপাল, যা হলো অক্সিজেন। এই দুটো মিলে তৈরি হচ্ছে একটা নতুন অ্যাসিড। আর সবশেষে সেই অ্যাসিড যখন একটা বেস বা ক্ষারের সাথে মিশছে, তখন তৈরি হচ্ছে সল্ট বা লবণ। দারুণ না? একটা নাম, আর তার মধ্যেই লুকিয়ে আছে পুরো রাসায়নিক পরিচয়। তো এই নতুন নিয়মটা প্রথম কোথায় প্রয়োগ করা হলো? এর প্রথম প্রয়োগ হল খনিজ পদার্থ থেকে পাওয়া জিনিসপত্রের ওপর। অর্থাৎ আবিষ্কারের এই যাত্রাটা শুরু হল আমাদের চেনা পৃথিবী, মানে মাটি আর পাথর দিয়েই। একটা দারুণ উদাহরণ দিই, বোরাসিক অ্যাসিড। এর আগের নাম ছিল সিডেটিভ সল্ট। জিনিসটা আসত ভারত থেকে আনা বোর্যাক্স নামের এক লবণ থেকে। কিন্তু মজাটা হলো, এটাকে বিশুদ্ধ করার যে প্রক্রিয়া, সেটা ছিল ডাচদের একটা গোপন ফর্মুলা, যা তারা কাউকে বলতো না। ভাবুন একবার, এর মধ্যে বিজ্ঞানও আছে, বিশ্ব বাণিজ্য আছে, আবার রহস্যও জড়িয়ে আছে। এই নতুন সিস্টেমটা অ্যাফিনিটি বা আসক্তির ধারণাকেও খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছিল। মানে কোন অ্যাসিড কোন ক্ষারের সঙ্গে জুড়তে বেশি পছন্দ করে, সেটার একটা ক্রম তৈরি করা গেল। যেমন দেখুন, বোরাসিক অ্যাসিড চুনের সাথে মিলে তৈরি করছে বোরাট অফ লাইম, আবার পটাশের সাথে মিলে তৈরি করছে বোরাট অফ পটাশ। এর ফলে শুধু পদার্থের নামকরণই হলো না, বরং কোনটার সাথে কোনটা বিক্রিয়া করবে সেটাও আগে থেকে আন্দাজ করা সহজ হয়ে গেল। মানে বুঝতেই পারছেন, এটা কিন্তু শুধু পুরনো জিনিসের ওপর নতুন লেবেল লাগানোর মতো ব্যাপার ছিল না। আর্সেনিয়াক, মলিবডেটিক বা টাংস্টিক অ্যাসিডের মতো এমন অনেক কিছুই ছিল যা পুরনো রসায়নবিদরা চিনতেনই না। এই নতুন পদ্ধতির হাত ধরেই প্রথমবারের মতো এদেরকে শনাক্ত করা সম্ভব হয়েছিল। খনিজ পদার্থের জগৎ তো দেখা হলো, এবার চলুন একটু গাছপালার দিকে নজর ফেলানো যাক। এই নতুন রাসায়নিক ভাষাটা যে কতটা শক্তিশালী তা বোঝা গেল যখন দেখা গেল এটা প্রকৃতির সবুজ জগতেও একইভাবে কাজ করছে। যেমন ধরুন ম্যালিক অ্যাসিড, নামটা শুনেই বোঝা যাচ্ছে এর উৎস কি হতে পারে। ঠিক ধরেছেন, আপেল। ল্যাটিন ভাষায় আপেলকে বলা হয় ম্যালাম।
সেখান থেকেই এসেছে ম্যালিক অ্যাসিড। আমাদের পরিচিত জগতের সাথে বিজ্ঞানীর কি অসাধারণ একটা মেলবন্ধন, তাই না? আবার সাইট্রিক অ্যাসিডের কথাই ভাবুন, যেটা আসে লেবু থেকে। এটাকে বিশুদ্ধ করার পদ্ধতিটাও কিন্তু বেশ মজার। লেবুর রসকে যদি ঠান্ডা করে জমানো হয় তাহলে ভেতরের জলটা বরফ হয়ে যায়, কিন্তু অ্যাসিডটা তরলে থেকে যায়। মানে কোনো জটিল প্রক্রিয়া নয়, একেবারে সাধারণ একটা ভৌত উপায়ে বিজ্ঞানকে যেন হাতে কলমে ছোঁয়া যেত। আরেকটা দারুণ উদাহরণ হল অক্স্যালিক অ্যাসিড, যা পাওয়া যেত সোরেল নামের এক ধরনের পাতা থেকে। কিন্তু আসল চমকটা অন্য জায়গায়। বিজ্ঞানীরা দেখলেন চিনির সাথে নাইট্রিক অ্যাসিড মিশিয়েও এটা তৈরি করা যায়। এর মানে হল রসায়ন শুধু প্রকৃতি থেকে জিনিসপত্র খুঁজে বের করার মধ্যেই আটকে ছিল না, বরং নতুন কিছু তৈরি করার দিকেও এগিয়ে যাচ্ছিল। বেশ, খনিজ জগৎ গেল, উদ্ভিদ জগতও গেল। এরপর বিজ্ঞানীরা আরও অদ্ভুত, আরও আশ্চর্যজনক সব উৎসের দিকে মন দিলেন। আগুন এবং প্রাণী জগৎ থেকেও যে অ্যাসিড পাওয়া যেতে পারে, এটা আবিষ্কার করাটা ছিল এক কথায় একটা নতুন দিগন্ত খুলে যাওয়ার মতো। এটা থেকে বোঝা যায় তারা তখন আক্ষরিক অর্থেই সব জায়গায় নতুন পদার্থ খুঁজে বেড়াচ্ছিলেন। বিশ্বাস করবেন, ফর্মিক অ্যাসিডের উৎস ছিল লাল পিঁপড়া। হ্যাঁ, ঠিকই শুনছেন। ল্যাটিন ভাষায় পিঁপড়াকে বলা হয় ফর্মিকা, আর সেখান থেকেই নামটা এসেছে। ভাবুন তো, পিঁপড়া থেকে পাতন করে বা সেদ্ধ করে অ্যাসিড বের করা হচ্ছে। তখনকার পরীক্ষা নিরীক্ষাগুলো যে কতটা হাতে কলমে আর মাঝে মধ্যে বেশ অদ্ভুত ছিল, এটা তার একটা জ্বলজ্বন্ত প্রমাণ। আর একটা উদাহরণ হল সেবাসিক অ্যাসিড, যেটা আসতো পশুর চর্বি থেকে। আর টেক্সটে খুব মজার একটা কথা লেখা আছে যে এই জিনিসটা বানানোর সময় যে বাষ্প উঠত তার গন্ধ ছিল খুবই আপত্তিকর। আসলে আবিষ্কারের পথটা যে সবসময় সুগন্ধময় হয় না, এই ছোট্ট বিবরণেই তার প্রমাণ মেলে। এমনকি রেশম পোকা যখন প্রজাপতি হয়ে ওঠে, তখন তার শরীর থেকে যে লালচে তরল বেরিয়ে আসে, সেখান থেকেও একটা অ্যাসিড পাওয়া গিয়েছিল, বোম্বিক অ্যাসিড। এর থেকে বোঝা যায় বিজ্ঞানীরা তখন প্রকৃতির কোনো কোনাই বাদ রাখছিলেন না। যেখানেই নতুন কিছু পাওয়ার সম্ভাবনা ছিল, সেখানেই তারা ঝাঁপিয়ে পড়ছিলেন। কিন্তু তার মানে এই নয় যে এই নতুন পদ্ধতিটা সব রহস্যের সমাধান করে দিয়েছিল। একদমই না, বরং এটা একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো তৈরি করে দিয়েছিল, যা বিজ্ঞানীদের আরও ভালো প্রশ্ন করতে শিখিয়েছিল। জ্ঞানের সীমানাটা কোথায় শেষ হচ্ছে আর অজানা জগৎটা কোথা থেকে শুরু, সেটাকে খুব স্পষ্টভাবে চিনিয়ে দিয়েছিল। আবার সেই বোরাসিক অ্যাসিডের উদাহরণে ফিরে আসি। এর নাম দেয়া হলো, এর ধর্ম সম্পর্কে জানা গেল, কিন্তু প্রশ্নটা হলো এর মূল উপাদান বা র্যাডিক্যালটা আসলে কি? উৎসগ্রন্থে পরিষ্কার বলা আছে, বোরাসিক র্যাডিক্যাল এখনও অজানা। অর্থাৎ এই নতুন পদ্ধতিটা শুধু জ্ঞানের আলোয় ফেলেনি, কোনটা এখনও জানা বাকি সেই অন্ধকার জায়গাগুলোকেও চিহ্নিত করে দিয়েছিল। প্রুশিক অ্যাসিডের ক্ষেত্রেও ঠিক একই রকম একটা প্রশ্ন ছিল। এর র্যাডিক্যালটা কাঠকয়লা এবং অ্যাজট দিয়ে তৈরি, এমন একটা ধারণা করা হয়েছিল। কিন্তু বিজ্ঞানীরা সেখানেই থেমে যাননি। তারা বলেছেন এটাকে পুরোপুরি সত্য বলে মেনে নেওয়ার আগে আরও বেশি সংখ্যক পরীক্ষা করা দরকার। এটাই তো আসল বিজ্ঞান মনস্কতা, তাই না? চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে কঠোর প্রমাণের অপেক্ষা। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, এই নতুন ভাষাটা শুধু যা কিছু জানা ছিল সেগুলোকে গুছিয়ে রাখেনি, বরং এটা একটা মানচিত্রের মতো কাজ করেছিল। একটা ম্যাপ যেটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছিল যে কোন কোন জায়গাগুলো এখনও অনাবিষ্কৃত, কোথায় কোথায় এক্সপ্লোরের সুযোগ রয়েছে। বলা যেতে পারে এটা ছিল ভবিষ্যতের আবিষ্কারগুলোর জন্য একটা রোডম্যাপ। আর সবশেষে মূল টেক্সটের এই কথাটা দিয়েই শেষ করা যাক। এটিকে একটি পরম রাসায়নিক সত্য হিসেবে গ্রহণ করার আগে আরও এবং আরও নিষ্পত্তিমূলক পরীক্ষা দ্বারা নিশ্চিত করা প্রয়োজন। আমার মনে হয় এটাই হয়তো সবচেয়ে বড় শিক্ষা। বিজ্ঞান কোনো শেষ কথা বলে না, এটা আসলে অবিরাম প্রশ্ন করা, পরীক্ষা করা আর ধাপে ধাপে সত্যের দিকে এগিয়ে যাওয়ার একটা নিরন্তর যাত্রা। আর রসায়নের এই নামকরণ বিপ্লব ছিল সেই মহান যাত্রারই একটা অসাধারণ মাইলফলক।